যে পলিটিশিয়ানরা আপনি দেখেছেন খুব সিরিয়াস, ভয়ে টেনশনে বিপি সুগার বাড়িয়ে বসে আছে, ইলেকশন জিততে পারলো না কিন্তু টেনশন। তা আমি তো দেখেছেন স্পোর্টস হিসাবে নিয়ে এসেছি, যেভাবে এসেছি রাজনীতিতে, যে কাজ দিয়েছে আমার পার্টি সেটা আমি করেছি। একেবারে একটা মিশন ধরে মিশন তো বটেই, অ্যাকশনও আছে তার সঙ্গে। রাজ্য সভাপতি, এমএলএ, এমপি, এই যে এত দ্রুত হলো, অনেকে আবার বলেন যে জিনিস খুব দ্রুত পাওয়া যায় তা হাত থেকে খুব দ্রুত চলে যায়। আপনার ক্ষেত্রে কি তাই হলো? দেখুন, আমি তো চাইনি, পেয়েছি অনেক কিছু, আমি পেয়েছি। আমি কোনোদিন কারো আমার মা বাবার কাছ থেকেও কিছু চাই না। রাজনীতিটাকে অনেকে খুব কঠিন নেয়, আবার অনেকে আমাকে দেখে ভাবছে রাজনীতিটা খুব সহজ, অনেকে ঝাঁপিয়ে পড়েছে, দেখলো যে খুব কঠিন জায়গা, এখন ঝামেলায় পড়ে গেছে, যে যাও এমএলএ এমপি হয়ে যাও, কেউ প্রেসিডেন্ট হয়ে যাও। তো আপনি কীভাবে কাজটা করছেন সেটা আপনার উপরে নির্ভর করছে। কাজ করার যেটা কৌশল না, এটাকে একটা যোগ আখ্যা দেওয়া, যে এটা একটা যোগ, কর্মযোগ, যোগ কর্মসু কৌশলম। আপনি কী ভাবনা, আপনার যে প্রফেশন সেটা, আপনার ফ্যামিলির কাজ, আপনার সোসাইটিতে আপনি লোকেশন কী মিশবে, সবই একটা সিস্টেম আছে। আমি রাজনীতিকে ওইভাবে স্পোর্টস হিসেবে নিয়েছি, হার জিত ইত্যাদি কোনো ভাবি না। আমার সামনে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা আপনারা মিডিয়ার লোক। দিলীপ ঘোষ কী বলেছে না বললেও চালিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ বলে, কাউকে না পেলে আমার নামে চালিয়ে দিও, লোক হ্যাঁ দিলীপ ঘোষ বলেছে, নিউজ হয়ে যাবে। তো আমি কোনো প্রেস মিডিয়ার সামনে যাইনি, কোনোদিন ফেস করিনি। এখন আমি মিডিয়াকে ফেস করি না, মিডিয়া আমাকে ফেস করে। সত্যি তো, রাজ্য বিজেপিকে যে জায়গায় আপনি নিয়ে গিয়েছিলেন, খেলাটা তো আপনিই শুরু করেছিলেন, কিন্তু খেল খতম করার জন্য এখন তো মঞ্চে মাননীয় আপনাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলে এলো। এইটা কি কোথাও দিলীপদার দুঃখ লাগছে, নাকি সেই দিনের জন্য অনুশোচনা হচ্ছে যেদিন নাড্ডাজিকে গিয়ে আপনি বলেছিলেন ভদ্রতা করে, বিনয় করে, অনেকে বলেন কোট আনকোট ন্যাকামি করে, যে এবার নতুন নেতৃত্ব আনা দরকার? উল্টা কি সেদিন করেছিলেন? আর এটাও দিলীপ ঘোষ বলতে পারে যে আমার জায়গায় নতুন সভাপতি আনুন, কোন বেটা ছেড়ে দেবে? ওটা তো ন্যাকামি ছিল দিলীপদা। ন্যাকামি না, দিলীপ ঘোষ যা বলে স্টেট কার্ড, ন্যাকামের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলে। আর আমার সেন্ট্রাল লিডারও জানে যে দিলীপ ঘোষ কী ভাষায় কথা বলে, কষ্ট ওনাদের হয়, মাঝে মধ্যে আমাকে বলেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, খেলা মানে খেলা একজন সেদিন খেলে না। মহেন্দ্র সিং ধোনির চেয়ে সফল ক্যাপ্টেন কে হয়েছে? সে আজকে ক্যাপ্টেন নয়, কিন্তু আজকে জুনিয়র ক্যাপ্টেন তার নেতৃত্বে খেলছে। রোহিত শর্মা তাই, বিরাট কোহলিরও তাই আছে, কিন্তু তার ব্যাটের ধার কি কমে গেছে? চ্যাম্পিয়ন করার জন্য একজনই যথেষ্ট, একদিন খেলে দেবে, টিমকে জিতিয়ে দেবে। দিলীপ ঘোষও খেলছে, ক্যাপ্টেন আমার পাল্টে গেছে, তার নেতৃত্বে আমরা খেলছি। আর যেখানে পরিবর্তন হয় না, তার বিসর্জন হয়ে যায়। যে পার্টিগুলো, সিপিএম পার্টি দেখুন, কংগ্রেসও সেদিকেই যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি সব সময় নতুন নেতৃত্ব দিচ্ছে, নতুন কর্মী দিচ্ছে, তাই আমরা তরতাজা সবসময় বাড়তে থাকি। দুনিয়ার সবচেয়ে বড় পরিবার, 18 কোটি মেম্বার আমাদের, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি। আমাদের দেশ যেমন বিশ্বের জনসংখ্যায় 1 নম্বর, আমাদের পার্টিও মেম্বারশিপে 1 নম্বর। এটা বিজেপির যে অন্তঃসলীলা ধারা বেঁচে আছে, তার জন্য সম্ভব হচ্ছে। আমাদের এনার্জি আমরা পার্টির ভিতর থেকে নিই, আমাদের আদর্শ থেকে নিই, আর এটা চলবে। সেই আমরা মাইন্ডসেট থাকি, এর বললাম না, যে কাজ পার্টি দেবে সেই কাজই কোথাও করার জন্য আমি প্রস্তুত আছি, এবং যেখানে সফল হবো এরকম আত্মবিশ্বাস আছে। ধোনির কথা বললেন, কোথাও কি মনে হয় ধোনির সঙ্গে নিজেকে একটু সহমর্মী মনে হয়? আমি খুব স্পষ্টই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ভারতের খেলা চলছে, প্রথম একাদশে তো এখন ধোনি নেই, তিনি তো আর খেলছেন না সেই হিসেবে দেশের হয়ে। তিনি সেই শহরে ফাইনাল ম্যাচ দেখতেই গেলেন না, বা সেই ম্যাচ দেখতেই গেলেন না, এরকম ঘটনা ঘটেছে। আমরা দিলীপ ঘোষকেও কি সেই অভিমানী, ধোনির মতো অভিমানী কখনো কখনো মনে হয়? না, অভিমানে নয়। তখন আমি রাজ্য সভাপতি যখন পুরো রাজ্যে ঘুরে প্রচার করেছি, বিধানসভার সময় অনেক মন্ত্রীকে, অনেক নেতাকে টিকিট দেওয়া হলো, এমপি 4-5 জন টিকিট পেয়েছিলেন, দিলীপ ঘোষকে দেওয়া হয়নি। আপনি দাঁড়াচ্ছেন কি না? তা আমাকে ডেকে আমার সভাপতি বলেন যে তোমাকে টিকিট দেওয়া হবে না। আমি টিকিট চাইতে আসিনি, আমি নির্বাচন প্রচার করবো, নাহলে কাল যদি খালি আপনারা প্রচার করেন, এই মিডিয়া বলবে এই দেখো এদের কাছে নেতারাই সব দিল্লি নেতা এসছে, সেটা আমাকে প্রচারে থাকতে হবে। আর আমি প্রচারে সেই জায়গায় গেছি যেখানে জিতবে না, কারণ ওখানে কেউ যাবে না। তার মানে কি একসময় ঠিকই করে ফেলেছিল এবার দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হবে না? তো সেই জন্য আমি যেটা প্রচার করেছি, তখন নেতা ছিলাম সারা। এখন আপনাকে কোথাও দেখেন আমাকে প্রচার করতে যেতে? আমার এলাকায় আছে, দিলীপ তো এবার কি ঠিক, খালি আন্দামান একদিন গেছিলাম। দিলীপ তো এবার কি ঠিকই করে ফেলেছিল যে টিকিট দেওয়া হবে? আমি বলতে পারবো না, টিকিট না দিলে আমার কি বয়ে গেছে। আমি এক্ষেত্রে একটা কথা বলি, দিলীপ দা অন্যভাবে নেবেন না। আপনি সভাপতি হিসেবে দারুণ সফল, আপনি সাংসদ হিসেবে যখন এমএলএ ছিলেন সেই হিসেবেও সফল, কিন্তু আপনি সর্বভারতীয় জনতা পার্টির সহ সভাপতি হিসেবে সফল নয়। কেন বলছি আপনি আমায় জিজ্ঞেস করবেন। আপনি দেখুন রাজু বিস্তের ব্যাপারে যোগী জি সহ একদল মানুষ কিরকম প্রশ্ন তুললেন, যেই প্রশ্নের মুখে
সর্বভারতীয় যারা পার্টির স্তম্ভ তাদের সরে আসতে হলো। দিলীপ ঘোষের হয়ে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপিতে কেউ কথা বলল না। দিলীপ ঘোষকে অপমান সহ্য করে দিনের পর দিন থাকতে হলো। অনুগামীদের প্রশ্ন, মিডিয়ার প্রশ্ন, কবে দিলীপ ঘোষের টিকিট ক্লিয়ার হবে? আমি জানি না, মান অপমান সম্মান হিসাবে আমি পাত্তা দিই না কোনোদিন। দিলীপ ঘোষ উত্তর দেয় সব জিনিসের। আর মাঠে দাঁড়িয়ে পালিয়ে যায় না, কারো হাতে পায়ে ধরে না, কারো দরজায় হাত জোর করে দাঁড়ায় না, দাঁড়াবার দরকার নেই। আর রাজনীতির আমার পেশাও নয়। রাজনীতিতে মিশন হিসাবে এসেছি, যেদিন মনে হবে যে মিশন হয়ে গেছে আমি চলে যাব। কে জেতালো কে হারালো, আমাকে যা করতে বলা হয়েছে আমি সেটা করেছি, আর বুক ঠুকে করেছি। আপনি বলবেন, আমি বলবো না আমি কি করেছি। এটাই দিলীপ ঘোষ। অন্যের কাছে গিয়ে সার্টিফিকেট নেওয়ার জন্য দিলীপ ঘোষ আসেনি, পুরস্কারের আশা করেন। সেটা আমি আমার কাজটা ঠিক মনে করি, কোনো ব্যাটাকে আমি পাত্তা দিই না। কাউকে খুশি করার জন্য জীবনে কিছু করিনি, আর করবো না আমি বলে দিচ্ছি। সে যত বড় নেতা হোক, এটা করে আমাকে করাতে পারবে না। ওরা ভালো করে জানে, আর আপনিও জানেন। এটা দিলীপ ঘোষ, কারণ কারো ধার ধারে না, না খেয়ে থাকতে পারে, ভাগ করে খেতে পারে। তাহলে রাজনীতিতে এসেছি মিশন হিসাবে। যতদিন মনে হবে যে কিছু হবে ততদিন রাজনীতি করব। যেদিন মনে হবে যে রাজনীতিতে কিছু হবে না, সেদিন বাই বাই করব, অন্য কাজ করব, গরিব চাষিদের সেবা করব, অন্য লোকের কাজ করব। আমার জীবনটা একটা মিশন, 40 বছর কাটিয়ে দিয়েছি, আর কি আছে। কারো ধার ধারে না। আমার কাছে 4টে বাংলো আছে, আমি কিন্তু হোটেলে গিয়ে থাকি, পার্টি অফিসে থাকি। কেন? ওটা কাজের জন্য দিয়েছে, কার্যালয়ে আছে। বাংলোতে থাকার জন্য দিলীপ ঘোষ জন্মায়নি। আজকে পার্টি করছে বলে বিমানে যাতায়াত করছে। আমি আন্দামান গেলাম, জলের জাহাজে যেতাম 4 দিন, বিমান চলতো না, আমি যেতাম না। পার্টির কাজের জন্য বিমানে যাচ্ছি আমি। এটাই লাইফ। আমি সাইকেল চালানো শুরু করেছি পার্টির কাজ, সংগঠনের কাজে, RSS-এর কাজে। আমাকে পার্টির সাইকেল দিতে পারেনি তখন। আমি গেলাম বেলাতে, তোমার প্রচারক, সাইকেল না হলে কাজ করবো গ্রামে। তো বলে এখন দেওয়া যাবে না। তা আমি একজন আমাদের স্বয়ংসেবক ছিলেন, ভাই তোমার, বলে দাদা আমার কাছে একটা সাইকেল আছে, আমি দিয়ে যাও, আমি চালাবো। ও পরের দিন সাইকেলে চড়ে এলো, আর সাইকেলের পিছনে একটা বস্তা নিয়ে এলো, যে ধারাম করে ফেলে দিল। কী বলে, এটাই সাইকেল। কিছু পার্টস পুরোনো সাইকেল তার মধ্যে ছিল। ওইটাকে আমি সাইকেল বানিয়ে টায়ার টিউব লাগিয়ে চালিয়ে ওটা দিয়ে কাজ করেছি। সাধারণ জন্য আমার কাজ আটকায় না। এতে বোধহয় আপনার ITI পলিটেকনিকের বুদ্ধিটা কাজে লেগেছে। আমি পরিস্থিতি আছে, আপনাকে সব করে দেবে, আপনি মালা পরবেন, এটা হয় না। আর জানুন, রাইডে সফল হওয়া, জেতাটা কঠিন অনেক, তাও জেতে, বাকিদের জেতানোটা আরও কঠিন, সেটা আমি করেছি। শুভেন্দু অধিকারী প্রায়ই দিল্লি যান, আপনি যান না কেন? আপনাকে কি দিল্লির লোকেরা ডাকে না? আমি পরিক্রমার পলিটিক্সে বিশ্বাস করি না। ডাকলেও আমি ডেট দিয়ে যাই যে অমুক দিন আসবো, এটা বলার দম দিলীপ ঘোষের আছে। আমি যখন প্রেসিডেন্ট, তোমরা আও বাদ করো না। আমি 2 দিনের প্রবাসে আছি, উত্তরবাংলা করে যাব। কারণ কি, একটা প্রোগ্রাম ক্যান্সেল করলে পারমিশন পাই না ওরা। ঠিক আছে জলদি আইয়ে, এরকম বলতে আমাকে। এই যে কংগ্রেসি পলিটিক্স না, হাইকমান্ড বলেছে দিল্লি যাও, আমাদের পার্টি তো চলে না। তো আমি ওইটাতে আমি নিজে বিশ্বাসী নয়। কার কি প্রয়োজন, তারা অন্য দায়িত্বে আছেন, তাদের কাজের জন্য যান, কে ডাকে। অনেকে শুনেছি, হ্যাঁ অমিত শাহ ডেকেছেন, আমি যাচ্ছি। দিলীপদার সহসভাপতি হিসেবে, সর্বভারতীয় সহসভাপতি হিসেবে আর একটু বেশি দিল্লিতে থাকা উচিত ছিল না? তার যখন ছিল, আমাকে মাসে 2 দিন বসতে বলা হতো আমাদের ন্যাশনাল এতে। এখন সহসভাপতি নাই আমি। এবং যত যা ইলেকশন লড়ছেন পার্লামেন্টে, পার্লামেন্ট সিট, তাদেরকে আগেই মুক্ত করা হয়েছে, যে 1 বছর আগে, যে নিজের এলাকায় গিয়ে লড়াই করো। সবাইকে মুক্ত করে দেয়। কোনো পার্লামেন্টে লড়ছে এরকম কোনো ব্যক্তি স্ট্যাটুটারি কমিটিতে নাই, হয় রাজ্যসভা সদস্য বা MLA বা অন্য আছেন। এটা পার্টির পলিসি, পরিষ্কার, আমরা জানি, সেরকমই করছি। আমাকে 5-6টা রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল, ট্রেনিং ইত্যাদি, ওই বুথ সশক্তিকরণে 5টা ছিল। আমি 6টা রাজ্যে গিয়ে কাজ করেছি। আর তার মধ্যে নর্থ ইস্ট, সিকিম, আন্দামান, উড়িষ্যা, আসাম, এগুলো যখন যা দায়িত্ব দিয়েছে পার্টি সেটা করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের তো কথা একমাত্র কেউ যদি না শুনতে পারে সেটা দিলীপ ঘোষ। এটা বারবার হয়েছে। না শোনাতে নয়, পার্টি যেটা ডিসিপ্লিন, যে নির্দেশ, সেটা আমি করি। কিন্তু বিনা কারণে গিয়ে লোকের কাছে ফটো তোলা, নমস্কার করা, এটা আমি করিনি কোনোদিন। না, রাজ্যে যারা আপনার বিরুদ্ধচারণ করেন তারা কি কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিল দিলীপ ঘোষ এত সংবাদ মাধ্যমের সামনে এত মুখ না খোলে? আপনি তো শোনেননি। না, কিছুদিন বন্ধ ছিলাম, আমাকে সন্তোষজি এসেছিলেন, আমার জন্য কি নির্দেশ, তাহলে আমি কোনো কথা মুখে বলবো না। না এসা নেই, আপ যাইয়ে বলিয়ে। ওরা জানেন কার কথাটা খায় প্রেস। তো আমি তো পার্টির কথা বলবো গিয়ে, না পার্টিকে তুলে দেবো প্রেস। আমার কি আছে, আমি কি ব্যবসা করতে যাচ্ছি নাকি? কিন্তু তাতে যদি কারো কষ্ট হয়, সেটা তো ওকে ওষুধ খেতে হবে, আমার ওষুধ খাওয়ার দরকার নেই। বাঙালি হিন্দুর দুঃখ, অবাঙালি শাসিত এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বা সংঘ বুঝতে পারবে না
বাঙালি হিন্দুর আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার? বিজেপির প্রতিষ্ঠাতা কে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কংগ্রেসের তো বিদেশি ছিল, আমাদের তো বাঙালি 100% বাঙালি বুদ্ধিজীবী এবং স্বাধীন ভারতে শেষ মহাপুরুষ আর প্রথম শহীদ, রাজনীতিক শহীদ। তার আদর্শ, তার ঝান্ডা নিয়ে আমরা এগোচ্ছি। আজ বাংলা তাকে তা বুঝলো না, এটা দুর্ভাগ্য আমাদের। সারা দেশ বুঝেছে, তাকে মাথায় করে তার আদর্শ নিয়ে আজকে পার্টি ক্ষমতায় এসে গেছে। আমরা সেই অসাধ্য কাজটা করছি, দিলীপ ঘোষ করেছে। 70 বছর লেগেছে জনসংঘ বিজেপিকে এখানে 70 আসন পার করতে বিধানসভায়। গাঁট পার হয়ে গেছে, এবার সব বাকিটা হয়ে যাবে। দিলীপ, আমার শেষ প্রশ্ন, যদি আপনাকে নিয়ে কোনো একটি রাজনৈতিক আলেখ্য লিখতে হয় বা একটি বই লিখতে হয়, তাহলে প্রথম লাইনটা যদি এভাবে শুরু করি, তিনি হচ্ছেন সেই দিলীপ ঘোষ যিনি রামকে পুনঃপ্রতিষ্ঠা করলেন বঙ্গরাজ্যে। কথাটা কি খুব মিথ্যে হবে? একদম ঠিক বলেছেন। আজকে এই যে বড় বড় রামনবমীর শোভাযাত্রা দেখছেন, টেনশন গন্ডগোল শুরু আমিই করেছি, শুধু করিনি, পুরো জেলায় জেলায় করেছি। তখন দিলীপ ঘোষকে চিনত না কেউ। 11-12 সাল থেকে শুরু করেছিলাম আমি হিন্দু জনমঞ্চের নামে। শুরু করি আমি, বাকিরা এগিয়ে নিয়ে যাই। বিজেপি ক্ষেত্রেও বিজেপি ছিল অনেক যোগ্য শিক্ষিত ভদ্রলোক নেতা আমাদের ছিলেন, কিন্তু যে পার্টির সাফল্য দরকার নির্বাচন সেটা আমরা পাইনি। হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল, করার সুযোগ পেয়েছি, আমি এগিয়ে দিয়েছি, এবার গাড়ি এগোচ্ছে, চলবে। তো ভালো কাজ শুরু করা উচিত, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কারো। শ্যামাপ্রসাদ শুরু করেছিলেন, তাকে এক সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছি আমরা, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু কোথাও পার্টি কি মূল্যায়ন করলো? দেখুন, সব জিনিসের মূল্যায়ন হবে, আপনি পুরস্কার পাবেন, এই ভাবাটাও ঠিক নয়। কোনো কিছু আশা করে কিছু করাটা আমি মনে করি না, সেটা আমি কিছু আশা করি না বলে কখনো হতাশ হই না। আমি নতুন কিছু করতে যাই, আর সেটা করছি, আগামী দিনেও করব। ভবিষ্যতে কি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বিধানসভায় জিততে পারবে মনে করে? বিজেপি আছে ভবিষ্যৎ, আর কোথায় আছে? আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আমি 16 সালে বিধায়ক জিতলাম, 3 জন জিতেছিলাম ইতিহাসে বিজেপির। তো আমাকে একজন সাংবাদিক ধরে নিয়ে চলে এলো একটা চ্যানেলে, সকাল থেকে পিছনে, আমাকে তাকে 7:30 প্রথম বাইট দিয়েছি, বলছে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। খড়গপুর থেকে কলকাতা স্টুডিও নিয়ে এলো। সেই চ্যানেলে আমি বসে আছি, আমাদের একজন পার্টির নেতা ছিল, সে এখন পার্টিতে নাই, আর ববি হাকিম বসে আছে। তার আগে ববি হাকিম সে একবার এয়ারপোর্টে দেখা হয়েছিল প্রাইম মিনিস্টারকে না কাকে স্বাগত করতে, আমি চিনতাম না। আমি নমস্কার ববিদা কেমন আছেন, তখন আমি জানি না আমার কজন জিতেছে, আমি জানতাম 8-10টা জিতবে, তো 3 জন। বসলাম সেখানে, ববিদা যা ডিসকাশন, ভবিষ্যৎ শুরু হয়ে গেল, বিজেপি জিতেছে। তো ববিদা বললেন যে দেখো, পশ্চিমবাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নাই, এই সাম্প্রদায়িকতা, এই রাম মন্দির, এই কোনো চান্স নেই। তাহলে আমি তো জিতে এসেছি, আজকে এমএলএ আপনার সামনে বসে আছি, কিন্তু আপনি হতাশ হবেন না। টিএমসিকে যদি রিপ্লেস কেউ করতে পারে, বিজেপি আছে, আপনি দেখে যাবেন সুস্থ শরীরে। আমি আপনাকে ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনি সুস্থ থাকুন। এই জায়গায় বিজেপি ক্ষমতা দখল করবে, সেটা আপনাকে দেখতে হবে। আমি জানি না 5 বছর পরে আমরা 77 করে দিয়েছি, আর 5 বছর আসছে, 5 বছর লাগবে কিনা আমি জানি না। কে মুখ্যমন্ত্রী হবে? আপনি, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, আচ্ছা, অতি সম্পর্ক স্বপন বাবু, অনির্বাণ? না, এই যে নাম বলে, এদের মধ্যে কেউ হবে তার কি গ্যারেন্টি আছে? 6 নম্বর নাম হতে পারে। অতি সম্প্রতি 4টি রাজ্যে আমরা জিতলাম। যারা মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি তো সাংবাদিকতা কারোর নাম শুনেছিলেন? আমি তো পার্টির নেতা, আমি নাম শুনিনি। এটা হচ্ছে বিজেপি। বুঝতেই পারবেন না কোথায় কি হয়ে যাবে।